তো বলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। চিরকাল জিতে যায়। তবে আজ কেন এত ভেঙে পড়ছেন পিতা? জীবনে প্রাপ্তি যেমন থাকে, বিচ্ছেদটাকেও তো মেনে নিতে হয় পিতা। আমার বয়স হয়েছে পরিণীতা মা, আমি যে সব মানতে পারছি না। পিতা তো পিতাই হয়। আমার তো মনে হয় আপনি সব জানেন, আর সব জেনেও আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন। কি বলছো তুমি রাজকন্যা? আমি কেন তোমার চোখে ধুলো দিতে যাব? আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। অবিশ্বাসী লোকেদের সমস্যা একটাই, তারা কাউকে বিশ্বাস তো দূর, নিজের ছায়াকেও বিশ্বাস করে না। রাজকন্যা, আগুনের শিখাগুলো কেমন করে যেন জ্বলছে, যেন ওরা সব দিকে পাহারা দিচ্ছে। কিন্তু কাউকে দেখতে পারছি না কেন? এখানে কি তবে কেউ নেই? কিন্তু পরিরাজ তো বলেছিল। তখন আগুনের শিখা কথা বলতে শুরু করলো। তোমরা কারা? এখানে তোমরা কেন এসেছো? কি চাই তোমাদের? আমাদের কিছু চাই না অশুভরাজ, আমরা এসেছি আপনাকে একটা খবর দিতে। কিসের খবর? আমার খবর আমি নিতেই পারি। তোমরা চলে যাও। তোমরা দুজন শুভ শক্তির রক্ষক। এমন কি ঘটলো যাতে তোমাদের প্রেত রাজ্যে আসার প্রয়োজন পড়লো? আপনার শক্তির অপব্যবহার করা হচ্ছে অশুভরাজ। আপনি তো আপনার শক্তির বরদান করেন যাতে প্রকৃতি আর আপনার জাতির উপকার হয়, কিন্তু সে তো নিজের স্বার্থে আপনার শক্তির অপব্যবহার করছে। কে সে? কার এত বড় সাহস যে সে আমার আদেশ ভঙ্গ করে? রাজকন্যা সুপ্রিয়া। ও তো কোনো রাজকন্যা নয়, ও তো এক বিধবা অবলা নারী। ও আমার নিজের বোন। শুধু তাই নয়, এখন সে প্রাসাদে আছে। কে? ও আমার সাথে চালাকি করেছে। এত সাহস ও কোথায় পেল? ওদিকে রাজপুত্র আর পরিণীতার নির্ধারিত এক প্রহর ফুরিয়ে আসার সময় হয়ে গেল। আমাদের এক প্রহর হতে আর বেশি দেরি নেই রাজপুত্র, চলো আমরা এখনি পরিরাজ্যে ফিরে যাই। হ্যাঁ পরিণীতা, চলো, আমাদের ফেরা উচিত। তখন পরিণীতা আর রাজপুত্র পরিরাজ্যে ফিরে এলো। পরিরাজ ওদের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। তোমরা ফিরে এসেছো, আমার ভীষণ ভালো লাগছে। তোমাদের কি অশুভ রাজের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, কথাও হয়েছে। তবে আমাকে দয়া করে এখনি প্রাসাদে পৌঁছে দিয়ে এসো, না জানি এখন প্রাসাদে আমাকে দেখতে না পেয়ে কি যে হচ্ছে। কোনো ভয় নেই, তুমি মাত্র এক পলকের জন্যই প্রাসাদে ছিলে না। এসো, আমি এখনই তোমাকে প্রাসাদে পৌঁছে দিচ্ছি। তোমাকে একা কিছুতেই প্রাসাদে যেতে দিতে ইচ্ছে হচ্ছে না আমার, কিন্তু তোমাকেই তো সবটা নজরে রাখতে হবে পরিণীতা। তুমি সাবধানে থেকো। আমি তোমার ফেরার অপেক্ষা করব, তুমি সঠিক সময় ফিরে এসো। ওদিকে রাজকন্যা সুপ্রিয়ার মনে কেমন খচখচ করছে। তার মনে হচ্ছে পরিণীতা প্রাসাদে নেই। কিন্তু সে দেখল পরিণীতা মহারাজের কক্ষের দিকে যাচ্ছেন। সেও চুপি চুপি পরিণীতার উপর নজর রাখল। মা পরিণীতা, এরই মধ্যে শরবত তৈরি করা হয়ে গেল। বাহ, চোখের পলকেই সব হাজির। এইটুকু তো খেতেই হবে পিতা, আপনি তো নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছেন। এভাবে চলতে থাকলে তো হবে না পিতা, শরীরটাকে তো দেখতে হবে। মা পরিণীতা, তুমি উত্তর রাজ্যে যেতে চাও? রাজ্যের এমন সময় তোমাকে আমার রাজবাড়িতে নিরাপদ বলে মনে হচ্ছে না। আমাকে নিয়ে ভাববেন না পিতা, প্রয়োজনে আমি হাতে অস্ত্র তুলতেও জানি, কিন্তু এমন অসময় আপনাকে একা প্রাসাদে রেখে কোথাও যে যেতেও চাইছি না। ওদিকে আড়ি পেতে সুপ্রিয়া সব শুনল। তারপর নিজের কক্ষে সে আগুন জ্বালিয়ে অশুভ শক্তির রাজাকে ডাকতে শুরু করলো। অশুভরাজ, অশুভরাজ, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? আপনার জন্য পবিত্র আগুন জ্বালিয়েছি, আপনি আমার সামনে আসুন। তুই আমাকে মিথ্যা বলছিস? তোর সাহস তো কম নয়। তুই রাজকন্যা জমিদার বধূ, তারপরও আমি তোকে বরদান করেছি, আর তুই আমাকে ঠকিয়েছিস। আমার শক্তিকে তুই নিজের স্বার্থে ব্যবহার করিস। আজ থেকে আমি আর কখনো তোর ডাকে সাড়া দেব না। তুই আজীবন তোর শাস্তি ভোগ করবি। আমার কথা শুনুন অশুভরাজ, যাবেন না দয়া করে, আমার কথা শুনুন। কিন্তু রাজকন্যার কোনো কথাই কানে নিল না অশুভরাজ। সে চলে গেল। আগুন নিভে গেল। আমার স্বপ্ন জয়ের জন্য আমি একাই যথেষ্ট। মা, এই আগুন থেকে ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়ার মধ্যে
তুমি কেন বসে আছো? এদিকে এসো, এখানে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। রাজকন্যা কিছুই বলে না, সে শুধু কাঁদতে থাকে, কারণ সে কখনো ভাবেনি এমন কিছু হবে। ওমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্বপ্ন ভাঙা শব্দ বড্ড ভয়ানক আমির চাঁদ, তুমি বুঝবে না। ওদিকে মন্ত্রী ঘটালেন আরেক কাণ্ড। সে লুকিয়ে এলো রাজবাড়িতে আর মহারাজের সামনে গিয়ে দাঁড়ালো। তুমি এখানে এলে কেমন করে? তোমার সাহস তো কম নয়। মহারাজ, উত্তেজিত হবেন না, আপনার বয়স হচ্ছে, এত উত্তেজনা আপনাকে মানায় না। আপনি শুধু একটা কথা জেনে রাখুন, আপনার আদরের কুমারকে আমি বন্দি করে রেখেছি। সে কোথায় আছে কেউ জানে না। যদি আপনি আমাকে রাজবাড়ির রাজা হিসেবে ঘোষণা দেন, তবেই আপনার পুত্রকে পাবেন। নয়তো আরেক পুত্রের লাশ দেখার সৌভাগ্য হলেও হতে পারে, তবে এক পুত্রের লাশ দেখার সৌভাগ্য হলেও এবার তো কোনো চিহ্নই পাবেন না রাজপুত্রের। আবার প্রাণ নিয়ে নাও, আমার পুত্রকে ফিরিয়ে দাও। আমার শর্ত না মানলে কি কি হতে পারে আপনি পরিকল্পনা করতেও পারবেন না। তার মানে এই, কে আছো? এই বদমাশ মন্ত্রীকে এখনই বন্দি করো। এমন ভুল করবেন না, আমাকে আটকে রাখলে আপনার রাজকুমারের জীবনের প্রদীপও নিভে যাবে। তখনই সেখানে পরিণীতা চলে আসে। সৈন্য, এক্ষুনি এই মন্ত্রীকে বন্দি করো আর কাল কূপে ফেলে দাও। ওর পাপের ঘরা পরিপূর্ণ হয়ে গেছে, এবার ওকে ওর মতো ছেড়ে দাও। এমন আদেশ দিও না মা, ওর হাতে আমার কুমার বন্দি। রাজপুত্র সঠিক সময় ফিরে আসবে পিতা। আজ যখন ও ফিরে এসেছে, ওকে শাস্তি পেতেই হবে। সৈন্য, চলো, ওর কোনো চালাকির সুযোগ ও পাবে না। এবার আমি নিজে দাঁড়িয়ে ওর মৃত্যুর আর্তনাদ শুনতে চাই। তখনই পরিণীতা আর সৈন্য নিয়ে চলল বদমাইশ মন্ত্রীকে কাল কূপে ফেলে দিতে। মহারাজ না বলাতেও পরিণীতা তাকে বুঝিয়ে নিয়ে চলল। আর তখনই রাজকন্যা সেখানে এলো। তুমি কে ওনাকে শাস্তি দেওয়ার? কেন নিয়ে যাচ্ছ ওনাকে? আমার ভাইয়ের কিছু হলে কে তার দায় নেবে? তুমি পারবে আমার ভাইকে ফিরিয়ে আনতে? হ্যাঁ পারবো, আমি ফিরিয়ে আনবো রাজপুত্রকে, তবে এর কোনো ক্ষমা নেই। আর মহারাজ নিজেই আমাকে এই অধিকার দিয়েছেন। সৈন্য, নিয়ে চলো ওনাকে। না, এটা কিছুতেই হতে পারে না। একে একে আমার সব সাজানো গুটি এভাবে হারিয়ে যেতে পারে না। আমি আর ভাবতে পারছি না। তখনই একটা অন্ধকার দরজা খোলা হলো আর সৈন্যরা তাকে সেখানে ছুঁড়ে ফেলে দিল। পরিণীতা দরজা বন্ধ করলো নিজ হাতে। ওদিক থেকে মন্ত্রীর চিৎকার শোনা গেল। আমাকে ছুড়ে দিয়ে হয়তো একজনকে মারলে, কিন্তু তোমাদের প্রধান শত্রু এখন এই প্রাসাদে আছে। মন্ত্রীর আর্তনাদ থামতেই পরিণীতা সেখান থেকে ফিরে এলো। ওদিকে পরিণীতার পিতা উত্তরাজা খবর পেয়েছে রাজপুত্র আর নেই, তাই সে তার মেয়ের খবর নিতে এসেছে দক্ষিণ রাজ্যে। মহারাজ, আমি কি ঠিক সংবাদ পেয়েছি নাকি ভুল? আপনি আমাকে একটাবারও জানালেন না। আমি আপনাকে জানানোর অবস্থায় ছিলাম না উত্তরাজা। আমি এখনো বিশ্বাস করতে পারি না আমি নিজের চোখে কি দেখেছি। আমার পরিণীতা কোথায় মহারাজ? কেমন আছে আমার কন্যা? ওই আমাদের বাঁচিয়ে রেখেছে উত্তরাজা। ও না থাকলে হয়তো এখন আমি কথা বলার অবস্থায় থাকতাম না। ছোট্ট মেয়েটার উপর কম ঝড় যায়নি, তবুও মুখে কিচ্ছুটি বলছে না। আপনার সামনে যদি একটু কেঁদে মনটাকে হালকা করে নিতে পারে। আসলে যা হয়েছে তাতে আমাদের কারো কোনো হাত ছিল না। মহারাজ, আপনি শান্ত হন। আমি কি আমার কন্যার সাথে একটাবার দেখা করতে পারি? অবশ্যই পারেন। দাসী, পরিণীতাকে ডেকে নিয়ে এসো। তাকে গিয়ে বলো তার পিতা এসেছে। জি মহারাজ, আমি এখনই রাজবধূকে ডেকে দিচ্ছি। তখন দাসী গেল পরিণীতার কাছে। পরিণীতার কোমল মন, কাউকে সে মৃত্যুদণ্ড দিতে পারে, সে সেটা নিজেই বিশ্বাস করতে পারছে না। আমি এটা কেমন করে করতে পারলাম? আমি কারো প্রাণ নিতে চাইনি, কিন্তু কি যে হলো, না জানি মহারাজ আমাকে কি ভাবছেন। আপনি ঠিক করেছেন যুবরানী, ও তো যুবরাজের প্রাণ নিয়েছে। কথায় বলে না, কর্মফল, ও উপযুক্ত কর্মফলই পেয়েছে। তুমি এ সময় এখানে কেন শঙ্খমালা? রাজকন্যা আর আমির চাঁদের খেয়াল রাখো। যতই হোক ওরা আমাদের অতিথি। জি রাজবধূ, আমি গিয়েছিলাম, কিন্তু রাজকন্যা তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। ও, আসল কথাই তো বলতে ভুলে গেছি।
আপনার পিতা উত্তর মহারাজ এখানে এসেছেন, আপনাকে উনি ডেকেছেন। বাবা এসেছে এতদিন পর? তুমি যাও শঙ্খমালা, আমার বাবাকে আপ্যায়নের ব্যবস্থা করো, আমি এখনই সেখানে যাচ্ছি। আমার তো মনে হয় আপনার পিতা আপনাকে নিয়ে যেতে এসেছে। আপনাকে উত্তরে নিয়ে গেলে আপনি আমাকেও আপনার সাথে নিয়ে যাবেন। আমি একা একা আপনাকে ছাড়া এখানে থাকবো না। আচ্ছা, সে দেখা যাবে, এখন নিজের কাজে যাও। তো বন্ধুরা, উত্তর মহারাজ কি পরিণীতাকে তাদের রাজ্যে নিয়ে যাবে? রাজপুত্র কবে ফিরবে পরিরাজ্য থেকে সেটা জানবো আমরা পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।